আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল তাবাসসুম। তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের ইজি বায়োলজি বইটি কেনার জন্য। যারা এখনো সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। আমাদের ইজি বায়োলজি বই আমরা ৫টা এমসিকিউ সাজেশন নিয়ে এসেছি যাতে তোমরা কোনো পরীক্ষাতেই না আটকাও। তো আজকে আমরা অধ্যায় ৪ এর টাইপ ৫ সালোকসংশ্লেষণের প্রভাবক সমূহ নিয়ে আলোচনা করব। তো চলো দেখি আজকে আমরা কি এমসিকিউ কিভাবে আমরা সলিউশন করতে পারি। কোন আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয়, এই প্রশ্নটা অনেকবার বোর্ডে আসছে এবং এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত যত পরীক্ষা অ্যাটেন্ড করবে, কোন আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয়, কোন আলোতে ভালো হয় না, সালোকসংশ্লেষণের প্রক্রিয়ায় আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হলে ভালো হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসবে। সুতরাং এইটা তোমরা খুব ভালো করে পড়বে, বইতে দাগ দিয়ে রাখবে। কোন আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয় আমি তোমাদেরকে বলি, সবুজ লাল, নীল লাল, হলুদ নীল, সবুজ নীল। একটা কথা মাথায় রাখো, সহতে ভালো হয় না। সহতে ভালো হয় না মানে হচ্ছে সবুজ হলুদে ভালো হবে না, ঠিক আছে? সবুজ হলুদে কি ভালো হবে না? সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ভালো হবে না। তাহলে যেখানে সবুজ থাকবে, যেখানে হলুদ থাকবে, সে অপশনগুলো কেটে যাবে। তাহলে বাদ থাকে কি ২, মানে নীল এবং লাল। এই আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয়। আলোক বর্ণালীর কোন অংশে সালোকসংশ্লেষণ ব্যাহত হয়? তাহলে আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। সবুজ আর হলুদ আলোতে সালোকসংশ্লেষণ ব্যাহত হবে। তাহলে অপশনগুলো তো খুঁজো, কোথায় সবুজ আছে? যেখানে সবুজ দেওয়া আছে, তাহলে অ্যান্সার আমার সবুজ হবে। সবুজের বদলে এখানে যদি হলুদ থাকতো তাহলে উত্তর কি হতো? হলুদ হতো। ওকে, এরপরে প্রশ্নটা ভালো করে খেয়াল করি। সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাবক কোনটা? সালোকসংশ্লেষণ ২ ধরনের প্রভাবক রয়েছে, একটা বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। তো বাহ্যিক প্রভাবক কোনটা? যেটা তোমার বাইরের পরিবেশের সাথে রিলেটেড, যেটা উদ্ভিদের নিজের না, সেটাই কিন্তু বাহ্যিক প্রভাবক। কি? ক্লোরোফিল, আলো, পটাশিয়াম নাকি এনজাইম? অবশ্যই অ্যান্সার হবে আলো, কারণ সূর্যের আলো গাছের পাতার বাইরের অংশ, এটা হচ্ছে বাহ্যিক প্রভাবক। কথা বুঝতে পেরেছো? আর আমাদের যে বেসিকের ক্লাসগুলো আছে, তোমরা যদি বেসিকের ক্লাসগুলো করো তাহলে আশা করি বাহ্যিক প্রভাবক কোনটা হবে, অভ্যন্তরীণ প্রভাবক কোনটা হবে, যাদের একটু মনে থাকে না তাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাবক কোনটা? পানি, ক্লোরোফিল, পটাশিয়াম নাকি এনজাইম? অবশ্যই পানি হবে, কারণ পটাশিয়াম, এনজাইম আর ক্লোরোফিল এগুলো উদ্ভিদের নিজের বস্তু। কোনটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার বাহ্যিক প্রভাবক? অক্সিজেন, শর্করা, পটাশিয়াম, এনজাইম। একইভাবে এটার অ্যান্সার কি হচ্ছে? অক্সিজেন হবে। তারপরে প্রশ্ন দেখো, সালোকসংশ্লেষণ বাহ্যিক প্রভাবক নয় কোনটি? এটা হচ্ছে নয়। অক্সিজেন, ক্লোরোফিল, পানি নাকি খনিজ পদার্থ? অবশ্যই অ্যান্সার হচ্ছে কি ক্লোরোফিল, কারণ ক্লোরোফিল সালোকসংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক। সালোকসংশ্লেষণ কত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সবচেয়ে ভালো হয়? ৪০০ থেকে ৪৮০ ন্যানোমিটার, ৪৮০ থেকে ৫২০ ন্যানোমিটার, ৫২০ থেকে ৫৮০ ন্যানোমিটার, ৫৮০ থেকে ৬৪০ ন্যানোমিটার। অ্যান্সার কি হচ্ছে? ৪০০ থেকে ৪৮০ ন্যানোমিটার আলোতে তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সবচেয়ে বেশি ভালো হয়। নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোকসংশ্লেষণ ভালো হবে? সেম প্রশ্ন। ৪০০ থেকে ৪৮০-র মধ্যে যে ন্যানোমিটারের সংখ্যাটা থাকবে সেটাই হবে তোমার উত্তর। তাহলে ৩৬০ হবে না, ৫৬০ না, ৮৬০ না, তার অ্যান্সার কি? ৪২০। ৯৮ নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়? ৩৮০ ন্যানোমিটার, ৫৮০ ন্যানোমিটার, ৬৮৩ ন্যানোমিটার নাকি ৭৮০ ন্যানোমিটার? অ্যান্সার হবে ৬৮৩ ন্যানোমিটার, বইতে দেওয়া আছে, ভালো করে খেয়াল করলেই পাবে। তারপরে প্রশ্নটা খেয়াল করো, সালোকসংশ্লেষণ কত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সবচেয়ে ভালো হয়? ৩০০ থেকে ৪৬০, ৫০০ থেকে ৫৬০, ৪০০ থেকে ৮৫০, ৬০০ থেকে ৬৬০। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? ৪০০ থেকে ৮৫০ তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোকসংশ্লেষণ ভালো হবে। এখানে একটা ছক দেওয়া আছে, ছকে দেখো PQRS, এখানে দেওয়া আছে P ক্লোরোফিল, আর পটাশিয়াম, Q ক্লোরোফর্ম, আর S হচ্ছে ক্যালসিয়াম। উদ্ভিদের কোন অংশের উপাদানগুলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে যেতে পারে? PQRS কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে ক্লোরোফর্ম। যদি ক্লোরোফর্ম থাকে তাহলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। এটা হচ্ছে সালোকসংশ্লেষণের এমন একটা প্রভাবক, যে প্রভাবক যদি থাকে, শুধুমাত্র ক্লোরোফর্ম না, মিথেন, হাইড্রোজেন সালফাইড বা যদি বিষাক্ত বা রাসায়নিক কোনো পদার্থ থাকে তাহলে কিন্তু সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। পি এর খুব বেশি উপস্থিতি থাকলে কি হতে পারে? মানে ক্লোরোফিল যদি খুব বেশি থাকে তাহলে কি হতে পারে? এনজাইমের অভাব দেখা দিতে পারে। অবশ্যই এনজাইমের অভাব দেখা দিতে পারে, কারণ ক্লোরোফিল তৈরি করতে এনজাইমের প্রয়োজন হয়। ক্লোরোফিল যদি অতিরিক্ত পরিমাণের হয় তখন এনজাইমের পরিমাণটা বেশি লাগে, তখন এনজাইমের অভাব দেখা দেয়। এনজাইমের আধিক্য দেখা দিবে না। যদি আমাদের প্রথম অপশনটা কারেক্ট হয় তাহলে আমার সেকেন্ড অপশনটা কীভাবে কারেক্ট হবে? এটা তো বিপরীত কথা। তাহলে আমাদের সেকেন্ড অপশনটা বাদ। যদি এনজাইমের অভাব দেখা দেয় তাহলে কিন্তু সালোকসংশ্লেষণের হারটা হ্রাস হবে, কারণ এনজাইম ছাড়া কখনোই সালোকসংশ্লেষণ হবে না।
তাহলে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে 1 এবং 3। তারপরে প্রশ্ন দেখো, সেম উদ্দীপক, এম দিয়ে পটাশিয়ামকে নির্দেশ করছে, ও দিয়ে ম্যাগনেসিয়াম, এন দিয়ে ক্লোরোফর্ম, পি দিয়ে ক্যালসিয়াম। উপরে উল্লেখিত উপাদানসমূহের মধ্যে কোনটির উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে? এম, এন ও পি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে এম। সেম প্রশ্ন, সেম উত্তর। ক্লোরোফর্ম এটা যদি থাকে তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হবে। ক্লোরোফিলের প্রধান উপকরণ হচ্ছে ক্যালসিয়াম এবং আয়রন, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম, আয়রন এবং নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন। খুব সুন্দর করে এই জিনিসটা মনে রাখবা, ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন এই দুটা ক্লোরোফিলের মেইন উপকরণ। ক্লোরোফিল এই দুটা ছাড়া তৈরি হতে পারবে না। তারপরে প্রশ্ন দেখো, পাতায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি হলে মেসোফিল টিস্যুর কোষের অ্যাসিড বেড়ে যায়। পাতায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেশি হয় তাহলে অবশ্যই কোষে অ্যাসিড বেড়ে যাবে। কেন? কারণ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অম্লধর্মী। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অম্লধর্মী, যেহেতু অম্লধর্মী তার মানে কিন্তু অবশ্যই এখানে মেসোফিল টিস্যুর কোষের অ্যাসিড বেড়ে যাবে। পাতার রন্ধ্র বন্ধ হয়ে যায়, পাতার রন্ধ্র বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি বেড়ে যায় তখন পাতার রন্ধ্রটা বন্ধ হয়ে যায়। তাহলে উদ্ভিদের খাদ্য তৈরির হার কি বেড়ে যাবে না? এটা আরো কমে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 2। তারপরে প্রশ্ন দেখো, পাতার মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব বেড়ে যায় কোনটির কারণে? একটু আগে আমরা পড়েছি, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যদি খুব বেশি বেড়ে যায় তখন হচ্ছে মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব বা অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। কেন? কারণ কার্বন ডাইঅক্সাইড অম্লধর্মী, যখন পাতায় অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড হবে, তখন সেই পাতার পরিবেশটা অম্ল হয়ে যাবে, মানে অ্যাসিডিক হয়ে যাবে। তখন অ্যাসিডিক হয়ে গেলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঠিকমতো চলবে না, ফলে খাদ্য তৈরি হবে না, ফলে হচ্ছে গিয়ে তোমার এই উদ্ভিদ জগতের জন্য সেটা হুমকি স্বরূপ হয়ে যাবে। যেন যে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকবে সেখানে কিন্তু গাছপালা পর্যাপ্ত পরিমাণে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটাতে পারে না। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব অতিমাত্রায় বেড়ে গেলে কি ঘটে? সেম প্রশ্ন। সালোক সংশ্লেষণের হার বেড়ে যাবে? কখনোই না। এনজাইমের সক্রিয়তা বিনষ্ট হয় না, এই ধরনের কথা আমরা পড়িনি। মেসোফিল টিস্যুর অম্লত্ব বেড়ে যায়? হ্যাঁ, মেসোফিল টিস্যুর অম্লত্ব বেড়ে যাবে। পুরাতন ক্লোরোপ্লাস্ট নষ্ট হয় না। তারপরে প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষণের জন্য উপযুক্ত তাপমাত্রা কোনটা? 12 থেকে 25, 17 থেকে 30, 22 থেকে 35, নাকি 37 থেকে 40? অ্যান্সার হবে 22 থেকে 35। এই সংখ্যাটা তোমরা একদম মুখস্থ করে রাখবা। সালোক সংশ্লেষণের জন্য উপযুক্ত তাপমাত্রা হচ্ছে গিয়ে 22 থেকে 35। কোন তাপমাত্রায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়? 17 ডিগ্রি, 25 ডিগ্রি, 30 ডিগ্রি, নাকি হচ্ছে 50 ডিগ্রি? অবশ্যই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রচণ্ড গরম পড়ে, তো এই তাপমাত্রায় কখনোই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অফ হয়ে যাবে। আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি হলে তখন কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়। সুতরাং এই দুটো তাপমাত্রা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সূর্যালোকের প্রভাবে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়, কার্বন ডাইঅক্সাইড পাতার অভ্যন্তরে প্রবেশ করে, ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে। কি হবে অ্যান্সার? পত্ররন্ধ্র উন্মুক্ত হবে, তার সাথে কার্বন ডাইঅক্সাইড তখন পাতার অভ্যন্তরে প্রবেশ করতে পারে, কিন্তু ক্লোরোফিল সৃষ্টিতে কখনোই ব্যাঘাত ঘটে না, সূর্যালোকের প্রভাবে কখনোই ব্যাঘাত ঘটবে না। তাহলে আজকে আমরা সালোক সংশ্লেষণ প্রভাবক থেকে যতগুলো এমসিকিউ আসে সেগুলো সমাধান করলাম। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।